ওকে, তো আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের দেখব এখান থেকে আমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কী কী কোয়েশ্চেন আসতে পারে একবার দেখে যাব আমরা। দেখো, রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো জারণ বিজারণ, হ্যাঁ, রিডক্স বিক্রিয়া, রিডাকশন এবং অক্সিডেশন। তাছাড়াও এই লাসা তেলের নীতি আমাদের এই দাপের জন্য গুরুত্বপূর্ণ। লাসা তেলের নীতি থেকে আমাদের সিকিউ ম্যাক্সিমাম সময় আসতে দেখা যায়। রেডক্স বিক্রিয়ার জন্য যে বিক্রিয়াগুলো আছে রেডক্স বিক্রিয়ার ভিতরে, এগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। এরপরে হচ্ছে নন রেডক্স বিক্রিয়া যেগুলো আছে, তোমার অধঃক্ষরণ বিক্রিয়া, প্রসারণ বিক্রিয়া, এগুলো দুইটা থেকেও আমাদের অনেক সময় পরীক্ষায় দেয়। এরপরে আমাদের তোমার বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, সংজ্ঞা ইত্যাদি আর কি। এরপরে হচ্ছে মরিচার সংকেত, জারণ বিজারণ বিক্রিয়া, মোটামুটি এই টপিকগুলোই আসতে সচরাচর দেখতে পাই। তাহলে আর যাই পড়ে যাও এখান থেকে, লাসা তেলের নিতে মিস দেওয়া যাবে না, জারণ বিজারণ মিস দেওয়া যাবে না। এর বাইরে বাকি গুলো তুমি খুব একটা গুরুত্ব না দিলেও কোনো অসুবিধা হবে না, বাট যা বলছি এগুলো একদম পড়ে যাইতেই হবে। আসো, পদার্থের পরিবর্তন বা চেঞ্জেস অফ ম্যাটার। তাহলে আমরা পদার্থের দুই রকমের পরিবর্তন দেখি, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে কী হয়, এক্ষেত্রে কেমিক্যালি কোনো চেঞ্জ হয় না, ফিজিক্যাল চেঞ্জ হয়, ঠিক আছে, বাহ্যিক অবস্থার জাস্ট পরিবর্তন হয়। বরফ তাপ দেওয়ার ফলে পানিতে পরিণত হয়, আর পানিটা থেকে তুমি যদি তাপ নিয়ে নাও তাহলে এটা আবার তুমি পানিকে যদি আবার তাপ দাও তাহলে এটা গ্যাসে পরিণত হবে। সেমভাবে আবার গ্যাস থেকে তুমি যদি তাপ নিয়ে নাও এটা পানিতে পরিণত হবে, পানি থেকে আবার তাপ নিয়ে নিলে এটা বরফে পরিণত হবে, মানে কঠিনে পরিণত হবে। তো এভাবে আমরা কি এক অবস্থা, এভাবে আমরা দেখি যে তোমার ভৌত পরিবর্তনগুলো, হ্যাঁ। আর রাসায়নিক পরিবর্তন মানে এখানে কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হবে, এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বা রাসায়নিক বিক্রিয়ার ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে উভমুখী। একমুখী বিক্রিয়ার সংজ্ঞা যাতে মনে রাখো, যে রাসায়নিক বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, যে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে তাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। বাট এই ক্ষেত্রে বিক্রিয় উৎপাদগুলো বিক্রিয়া করে উৎপাদে বিক্রিয়কে পরিণত হতে পারে না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা একমুখী বিক্রিয়ার জন্য একটা সিম্বলাইজ হিসেবে দেখতে পারি, মূলত সব বিক্রিয়া একমুখী বিক্রিয়া শর্ত সাপেক্ষে। মূলত সব বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়া শর্ত সাপেক্ষে। কেন? এক্ষেত্রে দেখো, তুমি যদি গ্যাসটা যদি উৎপন্ন না হইতো, এটা কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারতো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে একমুখী বিক্রিয়ার জন্য এখানে গ্যাস তৈরি হতে পারে কিংবা ফলে এগুলা বিক্রিয়া করে আবার এই বিক্রিয়াকে তৈরি হতে পারে না, এই জন্য এটা একমুখী বিক্রিয়া আমরা বলি। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক যেমন উৎপাদে পরিণত হবে, উৎপাদগুলো বিক্রিয়কে পরিণত হতে পারে। তাপ উৎপাদনের ভিত্তি করে তাপ উৎপাদী তাপহারী হয়। যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী। এই বিক্রিয়াটা খুবই প্রমিনেন্ট এবং এটা খুব বারবার ফ্রিকুয়েন্টলি আসতে দেখা যায়। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কয় অণু? 3 অণু। আয়রন প্রভাব কাজ করে 200 থেকে 250 এটিএম লাগে, 450 থেকে 500। অ্যামোনিয়া তৈরি করে 2 অণু, 92 কিলোজুল তাপশক্তি তৈরি করে, এবং এটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটার প্রত্যেকটা বিষয় মনে রাখবা, চাপের পরিমাণটা মনে রাখবা, এখানে তাপের পরিমাণটা মনে রাখবা, প্রভাবক আয়রন, ঠিক আছে। আর তাপহারী বিক্রিয়া হলো আমাদের এখানে তাপশক্তি শোষণ করবে। যে বিক্রিয়াটা দেওয়া আছে, নাইট্রোজেন অক্সাইড বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এবং এখানে তোমার 180 কিলোজুল তাপশক্তি শোষিত হয়। এবং এই তাপশক্তির জন্য আমরা এটাকে তোমার ডেলাইসটা কী আকারে লিখবা? ডেলাইসটা পজিটিভ আকারে লিখবা, আর তাপ উৎপাদের ক্ষেত্রে ডেলাইসটা নেগেটিভ আকারে লিখবা। তবে তুমি যদি এখানে এটা বিক্রিয়াতে লিখতে চাও তাহলে বিক্রিয়কের দিকে তুমি পজিটিভ আকারে লিখবা তাপ শোষীর বা তাপহারীর বিক্রিয়াটা, আর তাপ উৎপাদের ক্ষেত্রে উৎপাদের দিকে পজিটিভ আকারে লিখবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসলে সেটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর, রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া, হ্যাঁ, বা আমাদের জারণ বিজারণ নয়। তো রেডক্স মানে কি? রেডক্স মানে হচ্ছে রিডাকশন থেকে রেড এবং অক্সিডেশন থেকে অক্স, আলটিমেটলি রেডক্স মানে হচ্ছে যে বিক্রিয়া জারণ ইলেকট্রনের আদান প্রদান হবে তাকে আমরা রেডক্স বিক্রিয়া বলি। তো আমাদের এক্ষেত্রে জারণ বিক্রিয়া মানে কি জানো? জারণ বিক্রিয়া মানে বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রনটা দান ঘটায় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। জারণ মানে কি তাহলে? জারণ মানে হলো যে প্রক্রিয়া ইলেকট্রনটা দান করে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়া ইলেকট্রনটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি কি? বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এখানে আয়রন 2+ ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ পরিণত হয়েছে, জারণ বিক্রিয়া। এবং অক্সিজেনটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, এটা একটা জারণ বিক্রিয়া, ঠিক আছে। তো জারণ সংখ্যা কাকে বলবো? যতগুলো ইলেকট্রন আদান প্রদান হলো ওই সংখ্যাটাকে আমরা কি বলবো? জারণ সংখ্যা বলবো। এই চারটা খুব গুরুত্বপূর্ণ, এই চারটাকে এমসিকিউ ধরে রাখা, আগামী পরীক্ষায় তোমার আসছে। সো এই চারটা ভালো মতো করে পড়ে যাবা। ধাতুসমূহ মানে গ্রুপ 1 এর মৌলসমূহ সবার জারণ সংখ্যা কত? +1। অধাতুসমূহের জারণ সংখ্যা -1, যেমন গ্রুপ 17। এই যে নিরপেক্ষ যৌগ, যে কোনো নিরপেক্ষ বা মুক্ত মৌল যেগুলো পাবা এগুলো সবার জারণ সংখ্যা হলো 0। আয়রন, হাইড্রোজেন, যেভাবে যে কোনো নিরপেক্ষ, ক্লোরিন। নিরপেক্ষ যৌগে পরমাণুর মোট জারণ সংখ্যা 0, মানে
যৌগের মোট জারণ সংখ্যা, মনে করো পানির মধ্যে দিছে, তোমাকে বলছে পানির মধ্যে মোট জারণ সংখ্যা কত, ইউর আনসার শুড বি 0। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মোট জারণ সংখ্যা কত, 0। যদি বলে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের জারণ সংখ্যা কত, তখন বলবা +1। সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের জারণ সংখ্যা কত, তখন বলবা -1। বাট মোট জারণ সংখ্যা কিন্তু 0, ঠিক আছে। ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1, আমরা গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সবার জারণ সংখ্যা +1। মৃৎক্ষার ধাতুর জারণ সংখ্যা +2 গ্রুপ 2 এর, এবং ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো তোমার -1, ঠিক আছে। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কেমন, -1। আর এটা অবশ্যই মনে রাখবো উদাহরণগুলো সহ, যে ম্যাক্সিমাম যৌগ অক্সিজেনের জারণ সংখ্যা আমরা -2 পাই, যেমন পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি। সেমভাবে আমরা পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন জারণ সংখ্যা -1 পাবো, হ্যাঁ, পটাশিয়াম পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড ইত্যাদি। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা -1 পাবো, সোডিয়াম সুপার অক্সাইড, ক্যালসিয়াম পটাশিয়াম সুপার অক্সাইড ইত্যাদি। তাহলে এর ক্ষেত্রে তাহলে এগুলো উদাহরণগুলো বেশি করে ভালো করে মনে রাখবা। জারণ সংখ্যা আমরা কেমনে বের করি, যার সংখ্যা বের করবো তাকে মাঝখানে ধরবো এবং বাকিগুলো আমরা মাঝখানে x ধরবো, বাকিগুলো জারণ সংখ্যা আমরা বসাবো। তাহলে H2SO4, এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা +2, সালফারটা বের করবো, তার মানে দুইটার জন্য দুইটা +2 আর কি, প্লাস না দিলে চলবে। সালফারকে আমরা x ধরলাম, আর এটা হচ্ছে -8, যেহেতু 4 × 8 0, x এর জারণ সংখ্যা হবে -6 হবে এদিকে, x - 6 = 0, তার মানে x = +6। এবার আমরা জারণ সংখ্যা বের করি, এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো তোমরা বের করবা। K2Cr2O7 এটা বের করে দেখাই, K2Cr2O7। তাহলে পটাশিয়াম হচ্ছে 1, দুইটার জন্য পটাশিয়াম 2, এখানে হচ্ছে ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়ামটা বের করব, তার মানে 2x - 7 × 14 = 0, 2x - -12 = 0, 2x +12, x +6, তার মানে আমাদের এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +6। জারণ বিজারণ যুগপৎ ঘটে, জারণ বিজারণ বলতে মূলত এটাই দেয়। তাহলে জারণ বিজারণের জন্য তুমি যদি দেখো এই জায়গায় জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাইছে, তাহলে আমরা কি মনে রাখবো, জারণ সমান ছারণ। জারণ মানে কি, জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। এক্ষেত্রে সোডিয়াম ছিল 0, সোডিয়াম থেকে হয়ে গেছে +1, তাহলে জারণ সংখ্যা বাড়ছে না। তাহলে জারণ সংখ্যা বাড়া মানে কি, এক্ষেত্রে জারণ হওয়া। আর এটা তাহলে কি হবে, এটা হচ্ছে তোমার বিজারণ হবে। একটা যদি জারণ হয় ওটা কি হবে, বিজারণ হবে। জারণ যার মাঝে ঘটে তাকে আমরা বলবো বিজারক, এটা কি বলবা, এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে বিজারক। আর বিজারণ যার মাঝে ঘটে তাকে আমরা বলবো জারক। বুঝে গেছে? তাহলে এই প্রসেসগুলো আশা করি বুঝছো। এটাই হচ্ছে মূলত জারণ বিজারণ। তার মানে জারণ বিজারণ হচ্ছে একসাথে হবে সবসময়, জারণ বিজারণ একসাথে হবে, যুগপৎ ঘটে। তো আমরা কিছু জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ দেখব, সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলাই মূলত সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সংজ্ঞাগুলো পড়তে হবে, সংযোজন বিক্রিয়া কাকে বলে, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, কাকে বলে ইত্যাদি, ঠিক আছে। তাহলে সংজ্ঞাগুলো আগে ভালো মতো করে পড়ে নেব। সংযোজন কাকে বলে, ক নম্বরের জন্য। সংযোজন কাকে বলে, 2 বা ততোধিক বিক্রিয়া একসাথে হয়ে নতুন একটা উৎপাদ। তাহলে 2 বা ততোধিক একসাথে হয়ে নতুন একটা উৎপাদ তৈরি করার বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলি, এবং এক্ষেত্রে উদাহরণটা দেওয়া আছে। বিয়োজন বিক্রিয়া হলো একটা যৌগ ভেঙে একাধিক যৌগে পরিণত হবে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আর প্রতিস্থাপন হলো এই যে সেম দুইটা যৌগ একসাথে হয়ে নতুন যৌগ তৈরি হবে, এটা প্রতিস্থাপন। দহন হলো অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করবে। প্রতিস্থাপন হলো একটা যৌগের মধ্যে একটা প্রতিস্থাপিত করবে, এই যেখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, যেটা কম সক্রিয় মৌল, এটাকে অধিক সক্রিয় মৌল দ্বারা প্রতিস্থাপিত করে আমরা প্রতিস্থাপিত যৌগ পাবো। এখানে জিঙ্ক সালফেট হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, যেহেতু হাইড্রোজেন কম সক্রিয় জিঙ্কের চাইতে, জিঙ্ক জায়গাটা দখল করবে, জিঙ্ক সালফেট তৈরি করবে। আর দহন মানে হলো অক্সিজেনের উপস্থিতি আমাদের এই ক্ষেত্রে দহন তোমার জারণ বিক্রিয়া সম্পন্ন হবে মূলত, ঠিক আছে, জারিত হবে। তো মিথেন অক্সিজেনের উপস্থিতি জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন করে, যে তাপ ইউজ করে আমরা রান্নাবান্নার কাজে ইউজ করি। আর নন রেজ বিক্রিয়া দুটো উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, একটা হচ্ছে প্রশমন এবং অধিকরণ। প্রশমন মানে বুঝছো যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করা, এটা হচ্ছে প্রশমন। আর দহন এক্ষেত্রে আমাদের কিন্তু কী হবে না, তোমার এই যে জারণ বিজারণ হবে না, ওকে। অধক্ষেপণ মানে হলো একই দ্রাবকে দুইটা ভিন্ন যৌগ যখন মিশ্রিত হবে, পরস্পর থেকে যখন কোনো বিক্রিয়া করে এমন একটা উৎপাদ তৈরি করবে, যেই উৎপাদটা ওই দ্রাবকে অদ্রবণীয়, ঠিক আছে, তখন সেটা আমরা নিচে অধক্ষেপ হিসেবে জমা দেখব, তাকে আমরা অধক্ষেপ বলবো, এবং এই অধক্ষেপ করার যে বিক্রিয়া তাকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া বলবো, ঠিক আছে। তো এখানে পানি বিশ্লেষণ বিক্রিয়ার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। পানি বিশ্লেষণ মানে কি, পানির উপস্থিতি কোনো যখন বিশ্লেষিত হবে, হাইড্রো মানে হলো পানি, লাইসিস মানে হলো ভাঙা, হাইড্রোলাইসিস মানে হলো পানির উপস্থিতি কোনো কিছু বিশ্লেষিত হওয়া। এই যে সিলিকন টেট্রাক্লোরাইডটা পানির উপস্থিতিতে যখন বিশ্লেষিত হবে সিলিকন হাইড্রোক্সাইড তৈরি করে, এটা 4HCl তৈরি করে। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা পানির উপস্থিতিতে ভাঙবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আর পানি যোজন হলে পানি সংযোজিত হওয়া, এই ক্ষেত্রে হ্যাঁ করে
পানির উপস্থিতিতে এটা তোমার যুক্ত হবে, তাহলে উইথ পেন্টা হাইড্রেট কপার সালফেট। এভাবে আমাদের এখানে কিছু পানিজ যৌগের উদাহরণ দেওয়া আছে, পড়বা। আর সমানকরণ হলো এই ক্ষেত্রে আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত ভিন্ন। এখানে দেখো একটা নাইট্রোজেন টোটাল দুইটা, এক্ষেত্রে দেখবা একটা নাইট্রোজেন টোটাল দুইটা, কার্বন একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন টোটাল এদিকে চারটা, হাইড্রোজেন এখানে দুইটা চারটা, তাহলে আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত ভিন্ন। এটাকে আমরা বলি সমানীকরণ বিক্রিয়া। এখানে যে উদাহরণটা দেওয়া আছে এটা হলো মূলত অ্যামোনিয়াম সায়ানাইড এবং ইউরিয়ার সংকেতটা মনে রাখবা, পরীক্ষা আসতে পারে। আর পলিমারকরণ হলো তোমার মোটামুটি ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার যুক্ত হয়ে যখন বড় পলিমার যুক্ত করে তখন সেটাকে আমরা পলিমার গঠন করে, তখন তাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া বা পলিমারাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে। লোহার মরিচা সংখ্যাটা মনে রাখবে Fe2O3NH2, এটা পরীক্ষা আসতে পারে। মোটামুটি এতটুকুই আমাদের জানলে চলে যাবে, এগুলো দেখে আমাদের পরীক্ষা দেয়। এবার আসে যে বিক্রিয়ার হার বা আমাদের লাশ সাথে নীতি আমরা যুগব। একই সময়ে যে পরিমাণ বিক্রিয়ক তৈরি হয় তাকে বিক্রিয়ার হার বলা হয়। এবং লাশ সাথে নীতিটা দেখো, তো আমাদের লাশ সাথেলের নীতি কখন খাটবে? অবশ্যই লাশ সাথেলের নীতিটা খাটবে তোমার উভমুখী বিক্রিয়ায়, উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়। সাম্য অবস্থা বিষয়টা যদি আমরা দেখি, দেখো একটা বিক্রিয়ক যখন বিক্রিয়া করে C+D তৈরি করলো, এই যে উভমুখী বিক্রিয়ার মধ্যে আমরা দেখব বিক্রিয়া করে তোমার উৎপাদ তৈরি করা, উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়ক তৈরি করা। এই যে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরির বিক্রিয়াকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া, এবং উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করার উৎপাদ বিক্রিয়াকে আমরা বিপরীতমুখী বিক্রিয়া বলে থাকি। শুরুর দিকে যেহেতু সব কিছুই বিক্রিয়ক ছিল, আলটিমেটলি সম্মুখী বিক্রিয়ার হার সবচেয়ে বেশি ছিল। দেখো সম্মুখী বিক্রিয়াটাই সবচেয়ে বেশি ছিল, এই যে অনেক বেশি ছিল। আর বিপরীতমুখী বিক্রিয়াটা একদম কম ছিল, 0 ছিল। যখন আস্তে আস্তে সময় গড়াচ্ছে, আমাদের উৎপাদ যেহেতু বাড়তেছে, উৎপাদটা বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হওয়া শুরু করলো। তার মানে সম্মুখী বিক্রিয়ার হার কমতেছে, বিপরীতমুখী বিক্রিয়া বাড়তেছে। একটা সময় গিয়ে এই দুইটার হার সমান হয়ে যায় এবং একটা সমান্তরালে হলে তারা চলতে থাকে। এবং এই অবস্থাটাই হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা। এটাই কি উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা। তাহলে এই যে গেল, তাহলে এটা আমাদের যদি আরেকটা ভাবে দেখি, উৎপাদের ঘনমাত্রা যদি, এটা হচ্ছে বিক্রিয়ার হার দিয়ে বোঝাইছে, সেমভাবে ঘনমাত্রা দিয়ে বোঝানো যায়। এটা যদি উৎপাদ দেখো প্রথম অবস্থা অনেক বেশি, আর বিক্রিয়ক আস্তে আস্তে কমতেছে, তাহলে একসময় গিয়ে দুটা একটা সাম্য অবস্থায় চলে আসে, যেটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় বিভিন্ন নিয়ামকের প্রভাব রয়েছে, যে নিয়ামকগুলো আমরা পড়বো এটাকে আমরা লাশ তেলের নীতির আলোকে প্রভাব করি। লাশ তেলের নীতিটা যদি বলে তোমাকে লিখতে বলে, তাহলে এভাবে লিখবা। কোনো বিক্রিয়ার সাম্য অবস্থা থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা এমনভাবে পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তন হবে যেন তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন ফলাফলটা প্রশমিত হয়। ব্যাখ্যাটা তোমাকে ভালো মতো করে জানতে হবে। আগে দেখবে তাপ উৎপাদী নাকি তাপ হারি, তাপের প্রভাবটা আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রে আমরা তাপ চাপ ঘনমাত্রা 4 রকমের প্রভাব দেখব, তাপ চাপ ঘনমাত্রা 3 রকমের। তাপের প্রভাবটা আমরা দেখব, তাপের প্রভাবটা আমরা মনে রাখার জন্য আমরা দেখব যে আগে তাপ উৎপাদী নাকি তাপ হারি। আমি বলেছি তোমাদেরকে বিক্রিয়ায় যেটা হবে তার ঠিক বিপরীত কাজটা সম্পন্ন করবা, তাইলে বিক্রিয়া হচ্ছে সামনের দিকে যাবে। বিক্রিয়ায় যা হচ্ছে তার বিপরীত কাজটা করলে বিক্রিয়া কোথায় যাবে? সামনের দিকে যাবে, এটা মনে রাখবা। বিক্রিয়া সামনের দিকে যাবে। আমরা যেটা করব, বিক্রিয়া যেটা হচ্ছে তার ঠিক বিপরীত কাজটা করলে বিক্রিয়া কোথায় যাবে? সামনের দিকে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু আমাদের ড্যালেজ নেগেটিভ হবে, তাই এই ক্ষেত্রে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি যে তাপ উৎপন্ন হচ্ছে। আমরা যদি তাপটা কমাই, বিক্রিয়া সামনের দিকে যাবে। আমরা যদি তাপ কমাই, বিক্রিয়া সামনের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা এটা এক্সপ্লেন করব। আর যদি তাপ বাড়াই, বিক্রিয়া পিছনের দিকে যাবে, উল্টা। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উল্টা। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এটা তাপহারী বিক্রিয়া, ডেলেজ নেগেটিভ, পজিটিভ। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপ বাড়াই, বিক্রিয়া সামনের দিকে যাবে, মানে উল্টা। যেটা করব সেটা উল্টা করলে বিক্রিয়া সামনের দিকে যাবে, তাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে। এখন আসো চাপের প্রভাব। চাপের প্রভাব থাকার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো যে সব মৌলই গ্যাসিয়াস হইতে হবে, সব মৌলের ভৌত অবস্থা কী হতে হবে? গ্যাস হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে প্রত্যেক মৌলের আমাদের বিক্রিয়ার মধ্যে মৌল সংখ্যা পার্থক্য থাকতে হবে। তাহলে এখানে একটা, এখানে 3টা, টোটাল 4টা বিক্রিয়কের টোটাল মৌল সংখ্যা কত? 4। উৎপাদে মৌল সংখ্যা হচ্ছে 2। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদে মৌল সংখ্যা পার্থক্য আছে না? তার মানে এখানে আমাদের চাপের সাম্যাবস্থার উপর চাপের প্রভাবটা থাকবে। তো এখানেও সেম কথা, যখন তোমার এখানে 4 থেকে 2 হয়ে যায়, মানে কমে যাবে, মৌল সংখ্যাটা কমে যাবে, তুমি চাপ বাড়াবা। মৌল সংখ্যা কমলে চাপ বাড়াবা, বিক্রিয়া সামনের দিকে যাবে। মৌল সংখ্যা যদি বাড়ে, চাপটা কমাবা, বিক্রিয়া সামনের দিকে যাবে, মানে উল্টা করবা সবসময়। আর ঘনমাত্রার জন্য তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, উৎপাদ বাড়তে থাকবে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের পরিমাণটা বাড়তে থাকবে। এটাই হচ্ছে মূলত আমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে আসা প্রভাবলি তোমার ঘটনাবলী। মোটামুটি এই টপিকগুলো থেকে তোমার আসতে পারে সিকিউ। সো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো মতো করে যে অংশগুলো বেশি জোর দিতে বলে সেগুলো ভালো মতো করে দেখে যাবা। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লাশ তেলের নীতি এবং জারণ বিজারণ, এবং অবশ্যই গাইড থেকে সিকিউ সলভ করবা। এবং বইয়েরগুলো তো মাস্ট, বইয়ের MCQ যে কয়েকটা দেওয়া আছে 5-6টা, বা বইয়ের সিকিউ যেগুলো দেওয়া আছে এগুলো ভালো মতো করে দেখে যাও। এই যে জারণ বিজারণ আসছে এখানে, এটা তো খুব একটা রিলেট না, আর এখানে এটাও করে রিলেটেড, লাশ তেল নিতে ভালো মতো পড়ে যাও।
এখন হচ্ছে অষ্টম অধ্যায় রসায়ন এবং শক্তি অধ্যায় থেকে মূলত আমাদের হচ্ছে গ্যালভানিক কোষ থেকে সিকিউ আসতে পারে সবচেয়ে বেশি, এতটুকুই। গ্যালভানিক কোষ থেকে সবচেয়ে বেশি আসে, বাকি টপিকগুলো ল্যাসিমেট। এগুলো জাস্ট এমসিকিউর জন্য ভালো মতো করে পড়ে যাওয়া। শক্তির একক কি? জুল। একেলে সমান 4.18 জুল, ঠিক আছে। ড্যালেজ কেমনে বের করতে? ড্যালেজ বের করার ম্যাথ কিন্তু আসতে পারে পরীক্ষায়, সো ভালো মতো করে দেখে যাও। উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। তাপহারী বিক্রিয়া এগুলো বিস্তারিত কেন বলেছে আর কি, হ্যাঁ। বন্ধন শক্তির জন্য আমরা 12 দিয়ে মনে রাখবো, B2 মাইনাস B1, হ্যাঁ। B2 মানে হলো উৎপাদের বন্ধন শক্তি, আর তোমার এই যে তোমার B1, 12 মানে B1 মানে হলো যে উৎপাদের বন্ধন শক্তি, আর B2 মানে হলো B1 মানে হলো বিক্রিয়কের বন্ধন শক্তি, B2 মানে হলো উৎপাদের বন্ধন শক্তি, ঠিক আছে। এখান থেকে কার্বন হাইড্রোজেনটা মনে রাখবা, অক্সিজেনটা মনে রাখবা 498, এবং কার্বন অক্সিজেনটা না আসতে পারে, এই দুইটা থেকে আসে আর কি মাঝে মধ্যে, যে কোনো জায়গা থেকে দিতে পারে টিচারের সাথে, তবে এই দুইটা বেশি দেয়। এগুলো রিডিং পড়বা, হ্যাঁ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলত গ্যালভানিক সেল। তড়িৎ কোষের মধ্যে পার্থক্য, এগুলো রিডিং পড়বা ভালো মতো। তড়িৎ কোষের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? পরীক্ষা আসতে পারে ক নম্বরে। গ্যালভানিক কোষ কাকে বলে? পরীক্ষা আসতে পারে ক নম্বরে। তাহলে এই ক্ষেত্রে বাইরের তড়িৎ উৎস ইউজ করা হয়, মনে রাখবা। বাইরের কোন উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, তাহলে সেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে বাইরে থেকে শক্তি ব্যবহার করে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটাও, এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষ হলো রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা, সেটা হচ্ছে গ্যালভানিক কোষ, ঠিক আছে। উল্টা এই ক্ষেত্রে তোমার রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি টু রাসায়নিক শক্তি, আর এটা হচ্ছে রাসায়নিক শক্তি টু বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ পরিবাহীদের কিছু ক্লাসিফিকেশন আছে। বিদ্যুৎ পরিবাহী কারা? যে সকল বিদ্যুৎ পরিবহন করে তাকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়েছে। ধাতু, গ্রাফাইট, কয়লা, লবণ ইত্যাদি বিদ্যুৎ পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী মনে রাখবা, উদাহরণ বিশেষ করে আর কি, হ্যাঁ। বিদ্যুৎ পরিবাহী দুই প্রকার, ইলেকট্রনীয় এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী মনে রাখবা লোহা, কপার, তামা ইত্যাদি, এমসিকিউতে আসতে পারে। তো আর তড়িৎ বিশ্লেষ্য কী হতে পারে? তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য সংখ্যাটা মনে রাখবা। তাহলে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুতের জন্য সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে থাকি। তো এখানে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, কপার সালফার, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি আমরা দেখি। তো বিশ্লেষ্য দুই প্রকার, একটা হচ্ছে তীব্র, একটা হচ্ছে মৃদু। তীব্রের মধ্যে আমরা কি দেখব? সোডিয়াম ক্লোরাইড, কপার সালফার, সালফিউরিক অ্যাসিড। মৃদুর মধ্যে আমরা কি দেখব? ইথানোয়িক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। খুব গুরুত্বপূর্ণ কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য সংখ্যাটা পড়বা, একদম তোমার সম্পূর্ণরূপে আয়নিত হবে তারা। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য খুব অল্প পরিমাণে আয়নিত হবে, এটাই হচ্ছে মূল পার্থক্য। এবং তাদের মধ্যে বেসিক যে পার্থক্য এটা পড়ে নিবা, মানে উদাহরণগুলো। তড়িৎদ্বার রিডিং দিবা। তড়িৎদ্বার কাকে বলে আসতে পারে? এটা আমার গুরুত্বপূর্ণ না, গাঢ় তড়িৎ বিশ্লেষণ, এগুলো জাস্ট লেস ইম্পর্ট্যান্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্যালভানিক সেল। পানির তড়িৎ বিশ্লেষণটা একবার দেখে যেতে পারে। হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, সেখানে আমরা যখন তোমার ক্যাথোড হিসেবে ইউজ করি, তখন আমাদের এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে আমাদের হাইড্রোজেন গ্যাসে, দেন ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে হাইড্রোজেন গ্যাসে, ধনাত্মক প্রান্ত থেকে এখানে অক্সিজেন গ্যাস আছে, এবং পানি বিশ্লেষিত হয়। পানি তড়িৎ বিশ্লেষণ আসার সম্ভাবনা কম, যদি ইলেকট্রোপ্লেটিংয়ের সংখ্যাটা ভালো মতো করে পড়ে যাবা। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ বিশ্লেষণ, এটা পরীক্ষা আসতে পারে এখান থেকে, হ্যাঁ। এগুলো ভালো মতো করে পড়বা। এখানে দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, তুমি অ্যানোড হিসেবে কী ব্যবহার করবা। মনে করো একটা চামচের মধ্যে তুমি হলো কি দিবা, সিলভারের আবরণ দিবা, যেটাকে আমরা বলতেছি ইলেকট্রোপ্লেটিং আর কি, হ্যাঁ। ইলেকট্রোপ্লেটিংয়ের প্রসেসটা, ইলেকট্রোপ্লেটিংয়ে কী হতে পারে, এখানে তুমি আগে কী করবা, একটা হচ্ছে চামচ, লোহার চামচ এটা, আর এখানে এটা হচ্ছে ক্যাথোড হিসেবে ইউজ করলা। কী হিসেবে ইউজ করলা? ক্যাথোড হিসেবে ইউজ করলা, এটা ক্যাথোড হিসেবে ইউজ করলা। আর হচ্ছে অ্যানোড, যেটা হচ্ছে সিলভার দণ্ড। তাহলে আমাদের এটাকে পজিটিভের সাথে যুক্ত করলাম, অ্যানোডকে পজিটিভের সাথে, আর ক্যাথোডকে নেগেটিভের সাথে। বড় দাগ মানে পজিটিভ, ছোটো দাগ মানে নেগেটিভ। এখন এই অ্যানোড থেকে হলো তোমার, অ্যানোডের মধ্যে আমরা কী হবে, জারণ হবে না, অ্যানোডের মধ্যে আমরা কী হয়, জারণ হয়। এখন এই অ্যানোড থেকে আমাদের হলো তোমার ইলেকট্রনটা, অ্যানোডের মধ্যে আমাদের সিলভারটা আর কি, অ্যানোডের সিলভারটা ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস আয়নে পরিণত হবে, তাই না? ওই যে এখানে সিলভার প্লাস আয়নে পরিণত হবে, এবং এটা হচ্ছে আগে থেকে সিলভার নাইট্রেট আয়নের মধ্যে আছে কিন্তু, বুঝতে পারছো? এটা এগুলো কিসের সলিউশনের দ্রবণে আছে, সিলভার নাইট্রেট দ্রবণে আছে। তাহলে এখানে সিলভার ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়নে পরিণত হলো। এখন এই ইলেকট্রনটা এখন চলে যাবে তোমার এই যে দ্রবণে, ইলেকট্রনটা এখানে দ্রবণে চলে। এখন এরপরে হচ্ছে এখানে দ্রবণের সিলভার নাইট্রেট আয়নের মধ্যে যে সিলভার আয়নটা আছে, ওই সিলভার আয়নটা ওই আগত ইলেকট্রনটাকে গ্রহণ করে, আগত ইলেকট্রনটা গ্রহণ করে সে সিলভার ধাতুতে পরিণত হয়, এবং সিলভার ধাতুটা তোমার এই চামচের উপর আস্তে আস্তে এরকম প্রলেপ জমতে থাকে। এভাবে আলটিমেটলি আমাদের সিলভার দণ্ড থেকে সিলভার একটা লোহার চামচে আমাদের সিলভারের আস্তরণ পড়ে, যেটাকে আমরা বলি ইলেকট্রোপ্লেটিং। বুঝে গেছে?
তাহলে সিলভার বাকি বিজন হবে। এরপর অ্যানোডে জারণ, সিলভার থেকে সিলভার প্লাস আয়ন, ক্যাথোডের মধ্যে সিলভার আয়নটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে, যে সিলভার ধাতু চামচের উপর আস্তে আস্তে প্রলেপ তৈরি করবে। এটাই হচ্ছে কথা। এরপরে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ। গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষেরটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো, এখানে আমরা টোটাল লবণ সেতু ইউজ করব, সাথে হচ্ছে তোমার এটা হচ্ছে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। এটা কিসের দ্রবণ? এটা হচ্ছে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। এই জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে তুমি জিঙ্ক দণ্ডটা ঢুকাবা, আর এটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ। কপার সালফেটের জলীয় দ্রবণটা তুমি কপার দণ্ড ঢুকাবা। এই জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করবে, এই কপারটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এবং এখানে বিদ্যুৎ উৎসকে আমরা বিদ্যুৎ তৈরি হয়েছে কিনা এটা তোমার কনফার্ম হওয়ার জন্য এখানে একটা বৈদ্যুতিক ভালভ ইউজ করব। এবং এখানে আমাদের একটা লবণ সেতু থাকবে। এই লবণ সেতু হচ্ছে বৈদ্যুতিক যে আমাদের আয়নের ঘনমাত্রার যে বৈষম্য এটা দূর করবে। তাহলে দেখো, এখানে আমাদের ঘটনা ঘটবে কি, আমরা জানি অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। এই জিঙ্ক দণ্ড থেকে আমরা জানি জিঙ্ক 2+ তৈরি হবে। এখানে কিন্তু আগে থেকে জিঙ্ক সালফেট জলীয় দ্রবণ আছে, এখানে কপার সালফেট জলীয় দ্রবণ আছে। আমাদের এখানে জিঙ্ক দণ্ড দেখতেছো না, এই জিঙ্কটা 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে জিঙ্ক 2+ পরিণত হবে। কিসে পরিণত হবে? জিঙ্ক 2+ পরিণত হবে। তাহলে দেখো, এই জিঙ্ক 2+ থেকে এই জিঙ্ক 2+গুলো এখানে দ্রবণ আসতেছে না, এই যে তীর চিহ্নটা খেয়াল করো, জিঙ্ক 2+ দ্রবণ আসতেছে। এবং এখানে যে 2টা ইলেকট্রনটা তৈরি হলো, এখানে যে 2টা ইলেকট্রন তৈরি হলো, ওই 2টা ইলেকট্রন এখানে তারের মাধ্যমে লাইটটাকে জ্বালিয়ে তোমার এদিকে চলে আসবে। এবং এই 2টা ইলেকট্রন এখানে দ্রবণের যে কপার 2+ আছে, ওই কপার 2+টা ওই 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে। ওই 2টা ইলেকট্রনকে সে কী করবে? ওই 2টা ইলেকট্রনকে সে গ্রহণ করবে। গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হবে, এবং কপার ধাতুটা তোমার ক্যাথোডের মধ্যে আস্তে আস্তে এভাবে জমতে থাকবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে জারণ হলো, এখানে বিজারণ হলো, কারণ এখানে ইলেকট্রনটা গ্রহণ করছে আর এখানে ইলেকট্রনটা ত্যাগ করছে। এবং এই যে এখানে দেখো, এই ঘটনাটা যদি ঘটতে থাকে, এখানে তো ছিল একটা কপার সালফেট। কপার সালফেট থেকে কপারটা ইলেকট্রনগুলো পেয়ে কপার ধাতুতে পরিণত হয়ে যাচ্ছে, সালফেটটা একা হয়ে যাচ্ছে মাঝখানে। সালফেটের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। আর দিকে ক্রমাগত আগে থেকে তো জিঙ্ক 2+ এমনি দ্রবণে ছিল, আর এখানে অ্যানোডটা প্রতিনিয়ত জারণ বিক্রিয়া হওয়ার কারণে জিঙ্ক 2+ আবার প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তার মানে এখানে পজিটিভিটি বেড়ে গেছে, এখানে নেগেটিভিটি বেড়ে গেছে। এই যে পজিটিভিটি নেগেটিভিটির যে অনিয়ন্ত্রণ, এটাকে মেনটেন করার জন্য আমরা লবণ সেতু ইউজ করছি। লবণ সেতুর মধ্যে যে কোনো একটা লবণ আমরা ইউজ করব, যেটা ঋণাত্মক প্রান্তটা চলে আসবে এদিকে, ধনাত্মক প্রান্তটা চলে আসবে এদিকে। এভাবে করে আমাদের এটা নিয়ন্ত্রণ হয়। এই পার্থক্যের ছকটা ভালো মতো করে পড়বা, সুন্দর মতো দেওয়া আছে। জেনোডে এই যে যা বললাম এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, সেম কথা, ঠিক আছে। লবণ সেতু, জিঙ্ক দণ্ড অ্যানোড, এখানে ইলেকট্রনটা যাচ্ছে, লাইটটাকে জ্বালাচ্ছে, কপার 2+টা ওই আগত ইলেকট্রনটাকে গ্রহণ করতেছে। হ্যাঁ, ড্রাই সেল রিডিং পড়বা, এটা আমার গুরুত্বপূর্ণ না, এগুলো রিডিং পড়বা লাস্টের টপিকগুলো, ঠিক আছে। লাস্টের টপিকের রিডিং পড়বা। ড্রাই সেল, তারপর হচ্ছে ইলেকট্রন ফিউশন এবং ফিউশন বিক্রিয়া গুরুত্বপূর্ণ। ফিউশন এবং ফিউশন খুব গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে আমরা 2 রকমের বিক্রিয়া পড়ি, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া। দেখো, ফিউশন মানে হলো ভাঙা। এই ক্ষেত্রে বড় একটা নিউক্লিয়াস ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখানে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। আর ফিউ মানে হলো সংযোগ, এক্ষেত্রে ছোটো ছোটো নিউক্লিয়াস সময় একত্রিত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করবে, তাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বলি, ঠিক আছে। তাহলে এটা কোথায় হয়? এটা হচ্ছে তোমার হাইড্রোজেন মহাতরিতে বের করা হয়, তোমার সূর্যে এটা হয়, ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশনটা এটা মনে রাখবা। চেইন বিক্রিয়া রিডিং পড়বা এখানে, মানে এটা বিক্রিয়াটা একবার চলতে থাকলে এভাবে হতেই থাকে। এরপর আসে যে অ্যাসিড ক্ষারক সমতা। অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায়টা মোটামুটি লেস ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আসার মতো খুব একটা সিকিউ থাকে না। যে অধ্যায়গুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা একটু কম, অ্যাসিড ক্ষারক সমতা তার মধ্যে অন্যতম। মানে অ্যাসিড ক্ষারক সমতা থেকে সিকিউ মানে কম আসে আর কি মোটামুটি, তবে এমসিকিউ এগুলো আসে। আর আসলেও এখান থেকে অ্যাসিড বৃষ্টিটা ঢুকাই দিতে পারে, আর হচ্ছে তোমার পিএইচের একটা ম্যাথ দিতে পারে বড় জোর, ঠিক আছে। তো পিএইচের সংজ্ঞাটা পড়ে যাবা, অ্যাসিড কি এগুলো তো বুঝছো, ক্ষার কি, অ্যাসিডের যে বিক্রিয়া, ক্ষারের যে বিক্রিয়া, সর্বশেষ এখান থেকে অ্যাসিডের সংজ্ঞাটা পড়তে হবে। শুধু হোয়াট ইজ অ্যাসিড, এই যে অ্যাসিডের ইয়েটা পড়বা। পিএইচ কি, পিএইচ হলো মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, হায়ার হাইড্রোজেন কনসেন্ট্রেশন এক্সপ্রেসেস এন মোল পার লিটার। হ্যাঁ, তাহলে হচ্ছে ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? এই যে পিএইচ হলো ওই দ্রবণের হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদম, ঠিক আছে, ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। এই পিএইচের সংজ্ঞাটা ভালো মতো করে পড়বা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা ঘনমাত্রা বুঝি, ঠিক আছে। লগারিদম দাও তবে নেগেটিভ দাও, মাইনাস লগ, শেষ।
এবং আমরা বিশুদ্ধ পানির হাইড্রোজেন ঘনমাত্রা 10 নাম্বার 7 পাবো। বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। আর পিএইচ স্কেলটা মনে রাখবা, মাঝখানে 7 হলো নিরপেক্ষ। 7 থেকে তো যত তুমি বামে যেতে থাকবা, ডানে যেতে থাকবা, তত ক্ষার হতে থাকবে, আর যত তুমি পিছনে যেতে থাকবা তত অ্যাসিড হতে থাকবে, ঠিক আছে? তার মানে অ্যাসিডের জন্য আমাদের পিএইচের মানটা যত কম তত অ্যাসিড শক্তিশালী, ক্ষারের জন্য পিএইচের মানটা যত বেশি তত বেশি শক্তিশালী। এখানে কিছু ইন্ডিকেটর আছে, এগুলো রিডিং করবা। পিএইচের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। পিএইচ থেকে পিএইচের গুরুত্বটা সিকিউতে আসতে পারে। কৃষিক্ষেত্রে কী গুরুত্ব, তো এগুলো পড়বে, এগুলো এমসিকিউর জন্য। পাকস্থলিতে 1, মানুষের ত্বকে এত, মূত্রে এত 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 এত। পিএইচের গুরুত্ব কৃষিক্ষেত্রে কী কী কাজে ব্যবহার করা হয়, প্রসাধনীতে কী কী কাজে ব্যবহার করা হয়, প্রসারণ বিক্রিয়াতে গুরুত্ব, হ্যাঁ, দৈনন্দিন জীবনে কী কী কাজে ইউজ হয়, দাঁতের যত্নে ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ। অ্যাসিড বৃষ্টিটা গুরুত্বপূর্ণ মোটামুটি সিকিউর জন্য। এটা ভালো মতো করে গাইড থেকে দেখে নিতে পারো। আর ক্ষরতার জন্য অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা আমাদের কী কী হয়, তোমার কার্বনেট লবণ, হ্যাঁ, বাইকার্বনেট লবণের জন্য অস্থায়ী ক্ষরতা হয়। আর সালফেট এবং ক্লোরাইড লবণের জন্য স্থায়ী ক্ষরতা হয়। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট লবণ থাকলে অস্থায়ী ক্ষরতা, আর ক্লোরাইড এবং সালফেট লবণ থাকলে স্থায়ী ক্ষরতা হয়, ঠিক আছে? বিউডি সিউডির পুনরূপ এবং সংজ্ঞাটা। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং বিউডি হলে আমাদের কি হয়, বিউডির মান যত বেশি হয় তত বেশি পানি দূষিত হয়। বিউডি কাকে বলে এটা পড়বা। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে অক্সিজেন দরকার হয় তাকে বিউডি বলে। সেমভাবে সিউডির সংজ্ঞাটাও ভালো মতো করে পড়ে যাবা। পানি বিশুদ্ধকরণের কিছু প্রসেস আছে, এটা ফর সিকিউ গুরুত্বপূর্ণ। ক্লোরিনেশন, ফুটানো, থিতানো, ছাকন, হ্যাঁ, 4টা প্রসেস আছে, 4টা প্রসেস ভালো মতো করে পড়ে যাবা। এরপর আসো যে ধাতু অধ্যায়টা অনেক বেশি তোমার এখানে এমসিকিউ বলো, ক খ বলো, এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসতে পারে। সো তোমরা জাস্ট একবার পড়ে যাবা, একবার রিডিংয়ের মতো ভালো মতো করে মনোযোগ দিয়ে, আমরা তো আগে পড়ছি, রিডিংয়ের মতো পড়ে যাবা। দ্বিতীয়ত গাইড থেকে কয়েকটা সিকিউ এবং এমসিকিউ সলভ করবা। মূলত শিলার প্রকারভেদগুলো পড়ে যাবা। আগ্নেয়, পাললিক, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার উদাহরণটা মনে রাখবা, গ্রানাইট। এবং আগ্নেয় থেকে ম্যাগমা কাকে বলে, পরীক্ষা খ নাম্বার আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। ম্যাগমা কি? পাললিক শিলা কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। পাললিক শিলা কাকে বলে, উদাহরণ হচ্ছে বেলে পাথর। রূপান্তরিত শিলা উদাহরণ হচ্ছে কয়লা। উদাহরণগুলো বেশি গুরুত্বপূর্ণ। খনিজ কাকে বলে, আকরিক কাকে বলে, ইত্যাদি পড়ে যাও। ধাতু নিষ্কাশন কাকে বলে, ধাতু নিষ্কাশনের প্রসেস, প্রথম প্রসেস আকরিক নবীকরণ। জাস্ট লাইনগুলো মনে রাখতে পারলে নিজের তুমি ছোটো ছোটো এইখানে বানিয়ে লিখতে পারবা। আকরিকের গণীকরণ, হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনাবাসন পদ্ধতি, এগুলো আসে না খুব একটা। লাস্টে সালফিউরিক অ্যাসিডের পদ্ধতি, এটা বড় জোর আসতে পারে, তৈরিকরণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ আসে না খুব একটা, এটা পড়তে পারো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কীভাবে আমরা অবিশুদ্ধ কপার ধাতু তৈরি করি, হ্যাঁ। তাহলে এখানে মূলত আমাদের অবিশুদ্ধ কপার থেকে জারণ হবে, অ্যানোডে কী হবে, জারণ হবে। এই কপার থেকে কপার 2+ তৈরি হবে, 2টা ইলেকট্রন ছেড়ে দিবে। ওই 2টা ইলেকট্রন এখানে দ্রবণের কপার আছে না, ওই 2টা ইলেকট্রন ওই দ্রবণের কপারটা গ্রহণ করে কপার ধাতুতে পরিণত, এখানে বিশুদ্ধ কপারের গায়ে এইভাবে জমতে থাকবে। আলটিমেটলি এটা আস্তে আস্তে তোমার ক্ষয় হয়ে এখান থেকে বেজালটা রেখে কপার ধাতুটা এখানে গিয়ে যুক্ত হবে। এটা হচ্ছে বিশুদ্ধকরণ পদ্ধতি। নির্বাচিত সংকর ধাতুর উদাহরণ। এই 4টা খুব গুরুত্বপূর্ণ ফর ইউর সিকিউ, এমসিকিউ। 4টা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবহারটা না পড়লেও এগুলো পড়ে যাবা। স্টিলে কী কী থাকে, লোহা, কার্বন, মৌজা, বিএসপি, পার্সেন্টেজটা মনে না রাখলেও যাতে নামগুলো অ্যাটলিস্ট মনে রাখো, ঠিক আছে? ধাতু ক্ষয়রোধের উপায়, এই যে এই প্রসেসটা ভালো মতো করে বুঝো। এখানে দেখো তোমার একটা তুমি গ্যালভানাইজিং ইলেকট্রোপ্লেটিং করতে পারো, এটা আমরা অলরেডি দেখলাম ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কপার সালফারের জলীয় দ্রবণে ডুবালা, হ্যাঁ। তাহলে কী হবে, এখন তুমি এই অ্যানোডের জারণ হবে। অ্যানোড আচ্ছা, দেখো এখানে আমাদের কপারটা হচ্ছে তোমার কপার, এই 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+এ পরিণত হবে, এবং ওই 2টা ইলেকট্রন আমাদের দ্রবণের কপার 2+টা গ্রহণ করবে, কপার ধাতুতে পরিণত হয়ে এখানে আস্তে আস্তে এভাবে জমতে থাকবে। তাহলে এখানে আস্তরণ পড়ে গেল একটা, ফলে আমাদের চাবিটা ক্ষয়রোধ হবে। এভাবে আমরা ক্ষয়রোধ করতে পারি, হ্যাঁ। এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং প্রসেস, এখানে এটা আলোচনা করা হয়েছে। গ্যালভানাইজিং হলো জিঙ্কের প্রলেপ দেওয়া, সেম প্রসিডিউরে জিঙ্কের প্রলেপ দেওয়া। এরপরে খনিজ ধাতু সালফারের মধ্যে এই প্রসেসটা ভালো মতো করে পড়ে যায়, ফ্রাশ পদ্ধতি। এখানে আমরা বায়ু ঢুকাই, তরল ঢুকাই, এটা হ্যাঁ সুপার হিটেড ওয়াটার ঢুকাই, হ্যাঁ। তো
এখানে মূলত কীভাবে এটা ইয়ে করা হয়, এখানে প্রসেসটা দেওয়া আছে। ফ্রাশ পদ্ধতি, এখানে হচ্ছে তুমি ফার্স্টে ওয়াটার হিটেড পানিটা ঢুকাবা, পানি ঢুকালে এখানে তোমার সালফার যেটা সেটা গলে যাবে, গলে গিয়ে তোমার কী হবে, এখান থেকে আমাদের সজোরে বায়ু ঢুকাবা, বায়ু ঢুকালে হলো এই আমাদের সালফারটা প্রেশারের কারণে এদিকে বেরিয়ে আসবে, হ্যাঁ, এই নল দিয়ে এটা বেরিয়ে আসবে, এই নল দিয়ে এটা বেরিয়ে আসবে। তাহলে এভাবে করে আমরা সালফার উত্তোলন করি ফ্রাশ পদ্ধতিতে। বুঝতে পারছো কি? চিত্রটা জাস্ট মনে রাখলেই চলবে। সুপার হিটেড ওয়াটার, এই সুপার হিটেড ওয়াটার হলো এমন গরম করা হয় যেটা সালফারের গলনাঙ্কের চাইতে বেশি হয় মোটামুটি। ফলে যখন এটা সালফারের মধ্যে ঢালা হয়, এটা সালফারটা গলে যায়, সালফারটা তরলে পরিণত হয়ে যায় কঠিন থেকে। ফলে আমাদের এখানে যখন তুমি খুবই সজোরে বায়ু প্রবেশ করাবা, এখান থেকে আমাদের প্রেশারের কারণে সালফারটা এদিকে নল দিয়ে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে ফ্রাশ পদ্ধতি। এরপর সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিটা আসে স্পর্শ পদ্ধতিতে। জাস্ট পড়ে যাবে সালফার অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, দেন আবার সালফার ট্রাইঅক্সাইড, সালফিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, সালফিউরাস অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা অলিয়াম বলি, হ্যাঁ। এরপরে আবার পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড আমরা পাই। প্রসেসগুলো, বিক্রিয়াগুলো ভালো মতো করে পড়বা। মোটামুটি এটাই। তাহলে লাস্টের এখান থেকে আর কিচ্ছু পড়ে না যাও, ফ্রাশ পদ্ধতি এবং সালফিউরিক অ্যাসিড প্রসেসটা পড়ে যাবা। তাহলে এখান থেকে কমন আসার সম্ভাবনা বেশি আছে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেখে যাবা জাস্ট এখানে এই ধাপগুলা, বিক্রিয়াগুলো, বিশেষ করে বিক্রিয়াগুলো লিখতে পারলে তুমি বাকি এখানে কথাবার্তাগুলো নিজের মতো করে লিখতে পারবে। একবার ভালো মতো করে মনোযোগ দিয়ে রিডিং দিলেই হবে। এরপর আসো যে খনিজ সম্পদ, এবং এই অধ্যায়টা মোটামুটি সবই পড়তে হবে, ঠিক আছে? এই অধ্যায়টা ভালো মতো করে সবই পড়ে যাবে, এখানে কিছু বাদ দেওয়ার নেই। মোটামুটি এখানে এমসিকিউর জন্য প্রত্যেকটা লাইন পড়তে হবে, এই ছাড়টা ভালো মতো করে পড়বা। আর হাইড্রোকার্বন ক্লাসিফিকেশনটা এমনি বুঝতে হবে, ওদের এগুলো এমসিকিউতে আসতে পারে সংকেতগুলা। এরপর হচ্ছে বদ্ধ শিকলের উদাহরণ গুরুত্বপূর্ণ, এইটা চারটা পড়ে যাবে এমসিকিউর জন্য। কোনটার সাধারণ সংকেত কী, যে কোনোটা সাধারণ সংকেত আসতে পারে পরীক্ষায়। সম্পৃক্ত অ্যালকেনের প্রস্তুতিগুলো পড়ে যাবা। সম্পৃক্ত অ্যালকেনের প্রস্তুতি, কার্বন ডাইঅক্সাইড থেকে পায়, অ্যালকেন থেকে পায়, ডিকার্বক্সিলেশন থেকে পায়। ডিকার্বক্সিলেশন কি, কণা নাওকে আলাদা করে দিবে, হ্যাঁ, কণা নাও, এই যে কণা নাওকে আলাদা করে দিবা। কণা নাওকে আলাদা করে দিলে এখানে কি হবে, তোমার সোডিয়াম কার্বন তৈরি হবে, বাকি CH3 এর সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, মিথেন তৈরি হবে। এভাবে করে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়, ডিলেট অফ কার্বন মূলত। আর এখানে ক্লোরিনের বিক্রিয়া হয় একটা আমাদের অ্যালকেনের সাথে, এটা পড়ে যাবে ভালো মতো। একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে, এভাবে করে টেট্রাক্লোরোমিথেন অবধি তৈরি হয়। এরপর আসলে অ্যালকিনের মধ্যে বিক্রিয়া সবচেয়ে বেশি হয়, অ্যালকিনকে অলিফিন বলি আমরা। ব্রোমিন সংযোজন, এই কিছু পড়ে না যাও, এখান থেকে আমাদের ব্রোমিন সংযোজনটা পড়ে যাবে অবশ্যই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণটা পড়ে যাবে। ব্রোমিন সংযোজন একটা অসম্পৃক্ততার পরীক্ষা, কারণ এই ব্রোমিন সংযোজন বিক্রিয়া আমাদের ব্রোমিনের লাল বর্ণটা দ্রবীভূত হয়ে আমরা বুঝি এটা একটা অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে? এই যে ইথিন দেখতেছো না, ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে, ডাইব্রোমো ইথেন। এই ডাইব্রোমো ইথেন থেকে আমরা বুঝতে পারি যে তোমার এখানে ব্রোমিন বর্ণটা কী ছিল, লাল ছিল। এখানে এই ব্রোমিন বর্ণটা কেমন ছিল, লাল ছিল। ডাইব্রোমিথেন তৈরি হওয়ার পরে এখানে তোমার দ্বিবন্ধনা ভাঙবে, দুই হাতে দুইটা হাত খালি হবে, দুই হাতে দুইটা ব্রোমিন বসে যাবে, এবং ওখানে এই বর্ণটা কেমন হবে, তোমার এই বর্ণটা হয়ে যাবে তোমার বর্ণহীন, ঠিক আছে? এখানে ছিল লাল, এখানে হয়ে গেছে বর্ণহীন। তাইলে এভাবে আমরা অসম্পৃক্ত পরীক্ষা করতে পারি। সেমভাবে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এটা যাচাই করতে পারি। ইথিন পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কেমন, গোলাপি। তাহলে ইথিলিন গ্লাইকল তৈরি হবে, যেখানে গোলাপি বর্ণটা দূরীভূত হবে। তাহলে এটা হচ্ছে সেম। আর ইথিনে পলিমারকরণটা আরও গুরুত্বপূর্ণ, এখানে পলিমার যুক্ত হয়ে এখানে বন্ধনটা ভাঙবে, দুই হাতে দুইটা হাত খালি হবে, এগুলো একটা হাতের সাথে একটা যুক্ত হয়ে পলিথিন গঠন করবে। 1000 ATM 200 ডিগ্রি তাপমাত্রা দরকার হয়। অ্যালকাইনের জন্য আমরা প্রস্তুতিটা দেখতে পারো, অ্যালকাইনের বিক্রিয়া সেম, ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, আর পানির সংযোজন বিক্রিয়াটাও খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে। অ্যালকোহল প্রস্তুতি দেখবা, অ্যালডিহাইড প্রস্তুতি দেখবা, ফরমালিন কাকে বলে, জৈব অ্যাসিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড, ভিনেগার কাকে বলে দেখে যাবা, 6-10% জলীয় দ্রবণ, ভিনেগার ক নাম্বার আসতে পারে। অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের ব্যবহার, পলিমার কত প্রকার, এগুলো আসে না। পিভিসিটা পড়ে যাবে, পিভিসি কীভাবে তৈরি হয়, ভিনাইল ক্লোরাইডটা উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা জৈব পারস্পরিক উপস্থিতিতে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করে, যেটা একটা পলিমারকরণ বিক্রিয়া। ঘনীভবন পলিমারকরণ একটা উদাহরণ দেওয়া আছে, নাইলন, আসে না খুব একটা।
সিরকা ভিনেগার কাকে বলে? ভিনেগার প্রস্তুতি, ঠিক আছে। কোমল পানীয়। এরপরে হচ্ছে তোমার টয়লেট ক্লিনারটা ভালো মতো করে পড়বা, টয়লেট ক্লিনার থেকে কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে। টয়লেট ক্লিনার প্রস্তুত তোমার পরিষ্কারের কৌশলটা বিশেষ করে। মূল উপাদান কি? সোডিয়াম, আমাদের হাইপোক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইটের সাথে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, জাইমন অক্সাইড তৈরি করে, এবং হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে এসিএল এবং জাইমন অক্সাইড রঙিন পদার্থকে বর্ণহীন করে, জীবাণুকে মেরে ফেলে, শেষ। এভাবে জাস্ট এই দুইটা বিক্রিয়া ভালো মতো করে পড়ে যাওয়া। সাবান কি? উচ্চতর ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ, ঠিক আছে। এবং সাবানের মধ্যে আমরা যে তোমার অ্যালকাইল মূলকটা ব্যবহার করি, সেটাতে কার্বন সংখ্যা 12 থেকে 18-এর মধ্যে হয়ে থাকে, 12 থেকে 18-এর মধ্যে হয়ে থাকে। সোডিয়াম স্টার সাবান হলো C17H30COO, পটাশিয়াম হলো C17H30COO, পটাশিয়াম ইত্যাদি মনে রাখবা। সাবানের গ্লিসারিন তৈরি প্রক্রিয়াকে আমরা সাবানায়ন বলি, তাহলে সাবানের সাথে আমরা এক্সট্রা হিসেবে কী পাই? গ্লিসারিন পাই, ঠিক আছে। তো এরপর হচ্ছে লন্ড্রি সাবানের কিছু কথাবার্তা বলা আছে, গুরুত্বপূর্ণ না? ডিটারজেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে সাবানের ডিটারজেন্ট পরিষ্কার করার কৌশল চিত্রসহ ভালো মতো করে পড়বে এটা, ঠিক আছে। চিত্রসহ ভালো করে মতো পড়বা, ঠিক আছে। তাহলে প্রতিটা অধ্যায় থেকে কিছু টপিক আছে যেগুলো অবশ্যই দেখে যেতে হয়, এর মধ্যে এরকম একটা চিত্রটা সহ কীভাবে পরিষ্কার করে। তাহলে এখানে আমরা কয়েকটা অংশ পাই, একটা হচ্ছে তোমার তার পোলার গ্রুপ, একটা হচ্ছে নন পোলার গ্রুপ, ঠিক আছে, বা অপোলার গ্রুপ, তেলাকর্ষী, একটা হচ্ছে পানিয়াকর্ষী। যেটা তোমার তেলাকর্ষী বা আমাদের এখানে পোলার অপোলার গ্রুপ, সেটা হচ্ছে তোমার এটা ইয়ের সাথে মিশবে, কাপড়ের সাথে মিশবে। দেন এটা হচ্ছে তোমার কি করবে এখন, এই যে এখানে এই ময়লাটাকে কি করবে, তোমার এই তেল বা ময়লাটাকে কি করবে এখন, এই তোমার তেল আকর্ষী অংশটাকে ঘিরে ফেলবে, ঘিরে তোমার এবং পানি আকর্ষীর কারণে এইটা তো যখন পানিতে ডিসোসিয়েট হবে, তোমার দ্রবীভূত হবে, তখন এই ময়লাটা সহ নিয়ে এটা তোমার পরিষ্কার করে দেবে। এভাবে করে আমাদের পরিষ্কারটা হয়। তাহলে খুব সহজ প্রসেস, একবার রিডিং পড়লে মোটামুটি গল্পের মতো করে বুঝে যাবে এটা, ঠিক আছে। দুইটা অংশ থাকে, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, ঠিক আছে। হাইড্রোফিলিক মানে হলো পানি আকর্ষী, হাইড্রোফোবিক মানে হলো পানি বিকর্ষী, ঠিক আছে। এগুলাই সাবান এবং ডিটারজেন্টের পার্থক্য মনে রাখবা। সবচেয়ে ভালো পরিষ্কারক কে? ডিটারজেন্ট, মনে রাখবা। কুফলটা আসতে পারে পরীক্ষায়। ব্লিচের মধ্যে উৎপাদনটা মনে রাখতে হবে না। ব্লিচ কীভাবে কাজ করে, এটা জীবাণু ধ্বংসের কৌশলটা। CaCl, ক্যালসিয়াম, পটাশিয়াম, হাইপোক্লোরাইড, এটা হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাইড তৈরি করে। হাইপোক্লোরাইড অ্যাসিড আবার মৃত জীবাণুর সাথে বিক্রিয়া করে যে তোমার ডিসোসিয়েট হয়ে ভেঙে ACl এবং জাইমন অক্সাইড তৈরি করে। জাইমন অক্সাইড জীবাণুকে মৃত জীবাণুতে পরিণত করে। আচ্ছা, গ্লাস ক্লিনার, অ্যামোনিয়া আমরা এক্ষেত্রে ইউজ করি। গ্লাস ক্লিনারের জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া দ্রবণ, এটাকে আমরা বলি। গ্লাস ক্লিনার পরিষ্কার কৌশলটা রিডিং করবো একবার। আর এটা তো পড়েই যাবা, শিল্প কারখানা অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি, এটা কী কী লাগে পড়ে আসছো একবার। ইউরিয়ার খুব গুরুত্বপূর্ণ, ইউরিয়া পড়ে যাবে ভালো মতো। কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করে। অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে তোমার ইউরিয়া তৈরি হয়। অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে কী তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। এবং ইউরিয়াটা কীভাবে কাজ করে? ইউরিয়াস এনজাইম নামক এনজাইমের কারণে মাটিতে যেটা উপস্থিত, এটার জন্য এটা ভেঙে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। উদ্ভিদ মূলত অ্যামোনিয়াম আয়নটা গ্রহণ করতে পারে, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেট গুরুত্বপূর্ণ। ফুড প্রিজারভেটিভ, কিছু অনুমোদিত ফুড প্রিজারভেটিভের নাম মনে রাখতে পারবো এখান থেকে। অনুমোদিত ফুড প্রিজারভেটিভ হলো আমাদের তোমার এক্ষেত্রে অনুমোদিত হচ্ছে তোমার সোডিয়াম বেঞ্জোইক অ্যাসিড, ভিনেগার, লবণের দ্রবণ, চিনির দ্রবণ ইত্যাদি, ঠিক আছে। আর ইথিলিন অ্যাসিটিলিন গ্যাস হলো তোমার অনুমোদিত ফুড প্রিজারভেটিভ, যেগুলো আমাদের দেহের জন্য ভালো না। ওকে, তো এতটুকুই হচ্ছে আমাদের রসায়ন মূলত। আমরা টোটাল 11টা দিয়ে রিভিশন করেছি। মোটামুটি এগুলা থেকে যে টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়তে বলেছিলাম, এগুলো ভালো মতো করে দেখে যাবা। আর প্রত্যেকটা অধ্যায়ের বইয়ের লাইনগুলো ভালো মতো করে তো পড়ে যাইতেই হবে। আগে পড়ে আসছো, এখন পড়াটা সহজ, যেহেতু অনেকবার পড়া হয়েছে। এগুলো সিকিউ দেখে যাবা মিনিমাম 8 থেকে 10টা, কারণ সিকিউ যদি তুমি সলভ করে না যাও বাসা থেকে, তাহলে তুমি পরীক্ষায় গিয়ে সলভ করতে কষ্ট হয়ে যাবে। অবশ্যই কয়েকটা সিকিউ তুমি দেখে সলভ করলেও, আর 5 থেকে 6টা সিকিউ শুধুমাত্র প্রশ্নটা দেখে উত্তর না দেখে সলভ করার চেষ্টা করবা, তাহলে গ্যারান্টি রাখো তুমি পরীক্ষার হলেও সেমভাবে পারফর্ম করতে পারবা। আর MCQ সেম, নিজে সলভ করার চেষ্টা করবো উত্তর না দেখে, ঠিক আছে। সলভ করা মানে তো এটা, সলভ করা মানে এই না যে তুমি উত্তর দেখে নিজে আনসারটা বুঝলা। দিস ইজ নট অ্যাকচুয়ালি প্র্যাকটিস, এটা প্র্যাকটিস না। ওকে।